স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি জেলা সদর। আজকে জেলা সদরের শুরুটা গাজল দিয়ে করব, কারণ গাজলে 2 তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রতারিতরা। কি অভিযোগ? আবাসে কাটমানির নাম করে টাকা আত্মসাৎ করা হয়েছে। একই গ্রামের 5 জনের কাছ থেকে 50,000 করে টাকা নেওয়া হয়েছে এবং এরপরে দেখা গেছে যে যাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল ইতিমধ্যেই বাড়ি হয়ে গেছে, অথচ তারা বাড়ি পাননি। আর এরপরেই তারা অভিযোগ দায়ের করেন, অর্থাৎ ভুরি ভুরি আবাসে দুর্নীতি হয়েছে, সেটা আবারও স্পষ্ট। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার 5 জন মহিলার কাছ থেকে নগদ টাকা নেওয়ার অভিযোগ এলাকারই 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে গাজলের কর্কজ অঞ্চলের গোবিন্দপুর এলাকায়। প্রতারিত ওই 5 জন মহিলা ইতিমধ্যেই গাজল থানায় 2 তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। যে প্রতারিত মহিলারা যারা অভিযোগ করছেন যে 7 বছর আগে এলাকারই 2 তৃণমূল নেতা তারা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে 5 জনের কাছ থেকে প্রায় 50,000 টাকা নেয়, কিন্তু আজকে 7 বছর হয়ে গেল তারা ঘর পায়নি। তারা যখন এই তৃণমূল 2 নেতার কাছে প্রশ্ন করে যে তাদের টাকা দেওয়া সত্ত্বেও তাদের ঘর কেন আসেনি, তখনই অভিযুক্ত ওই 2 তৃণমূল নেতা হুমকি দেওয়ারও একটা অভিযোগ ওঠে। আমাদেরকে বলছে ঘর দিব, টাকা দাও। বলছি টাকা চাইতে যাচ্ছি ওদের কাছে, আমাদেরকে হুমকি দিচ্ছে যে কোন লেখা পড়ি আছে যে তোমাকে টাকা দিব। আমি টিএমসি পার্টিকে টাকা দিয়েছিলাম, আক্তার হোসেন, সুবোধ মণ্ডলকে 10,000 টাকা আমাদের ঘরের জন্য নিয়েছিল। আমাদের এখনো ঘরও পাইনি, টাকাও পাইনি। টাকা চাইতে যাচ্ছি, আমাদেরকে দিতে চাচ্ছে না। আমাদের এখনো ঘরও পাইনি, টাকাও পাইনি। টাকা চাইতে যাচ্ছি, আমাদেরকে দিতে চাচ্ছে না। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকে গাজল বিধানসভা তথা পশ্চিমবঙ্গের সব জায়গায় যদি আপনি খুঁজতে যান, সে তৃণমূলের নেতারা সম্পূর্ণ লুট করে খেয়েছে। যে কর্কজ অঞ্চলের যে তৃণমূলের নেতারা যে টাকাটা খেয়েছে চুরি করে, এটা অনুরোধ করব স্থানীয় প্রশাসন, বিডিও ও তথা গাজল থানার আইসিকে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। যদি কেউ টাকা নিয়ে থাকে আবাস যোজনার টাকা বা বাড়ির টাকা পেয়ে দেওয়ার জন্য, সে অন্যায় করেছে, পুলিশ তদন্ত করবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এই গোবিন্দপুর এলাকায় শুধু 5 জন মহিলা না, মহিলাদের বক্তব্য আরও অনেক মহিলাদের কাছ থেকেই এইভাবে আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ব্লক অফিসে ঢুকে অন্নপূর্ণা প্রকল্পের নথি বিকৃত করার চেষ্টা, গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা সহ তার ভাইপোকে। জেলা পরিষদের সহ সভাপতি সুজয় ব্যানার্জি, আর তার ভাইপো হচ্ছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৃপা সুন্দর ব্যানার্জি। সুজয় ব্যানার্জি তার নির্দেশেই অন্নপূর্ণা প্রকল্পের নথি বিকৃত করা হয়, এমনটাই অভিযোগ, আর গ্রেপ্তার করা হয়েছে তাদের 2 জনকে। একাধিক অভিযোগে এবার গ্রেপ্তার হলো পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত্রে পুঞ্চা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে, সাথে সাথে তার ভাইপো অর্থাৎ কৃপা সিন্ধু ব্যানার্জি, যিনি পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রয়েছেন, সেই সাথে একজন কর্মাধ্যক্ষ চরণ পাহাড়ি দাসকেও গ্রেপ্তার করে পুঞ্চা থানার পুলিশ। অভিযোগ, সরকারি অফিসে অনিয়ম করে সুজয় বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চরণ পাহাড়ি দাস এবং কৃপা সিন্ধু ব্যানার্জি তথ্য বিকৃত করেছেন, আর এই অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদেরকে। আপনার বিরুদ্ধে অভিযোগটা কি রয়েছে? আপনারা সবাই জিজ্ঞাসা করুন, গভর্নমেন্টকে জিজ্ঞাসা করে নিন। আজ পুলিশ তাদেরকে পুরুলিয়া জেলা আদালতে তুললে বিচারক 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তদন্তের স্বার্থে পুলিশ তাদেরকে নিয়ে গেছে। তবে জেলা পরিষদের সহ সভাধিপতি সহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং একজন কর্মাধ্যক্ষের গ্রেপ্তারের ঘটনাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় জেলা পুরুলিয়াতে। সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার একজন গ্রেপ্তার হয়েছে। এরকম শয়ে শয়ে তৃণমূলের নেতা আছে, মাটির তলা থেকেও যদি থাকে তাকে খুঁজে বের করে এবং উচিত শাস্তি সরকার দেবে। আমাদের সরকার গরিব মহিলাদের 3,000 টাকা সহায়তা করবে, কিন্তু তৃণমূলের কিছু নেতা
আর এখনও কিছু আধিকারিকদের আমরা সাবধান করে দিচ্ছি, মানে মানুষের যে প্রত্যন্ত এলাকার গরিব মানুষ পাওয়া উচিত তাদের দিচ্ছে নাই এবং তাদের বাদ দিয়ে তৃণমূলীকরণ করছে, এটা কিন্তু এই সরকার সহ্য করবে না। জেলা পুরুলিয়ার একেবারে কোর্ট চত্বরে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি ছিল সারাদিন। পুলিশ রয়েছিল প্রচুর মোতায়েন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তবে দেখার বিষয় পরবর্তীতে এই তদন্ত কি মোড় নেই সেদিকেই নজর থাকবে আমাদের। পুরুলিয়া জেলা আদালত চত্বর থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখি। ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হচ্ছে আর সেই ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখার জলের স্তর বৃদ্ধি পেয়েছে আর সেই জলের তোরে ভাঙলো সেতু আর এই সেতু ভেঙে যাওয়ার কারণে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। স্থায়ী সেতুর দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। বর্ষা শুরু হতেই দুর্ভোগ বাড়ছে এলাকার মানুষের। ঝাড়গ্রাম জেলার উপর বয়ে যাওয়া সুবর্ণরেখা, কংসাবতী, ডুলুং বিভিন্ন নদীর ওপর ফেয়ার ওয়েদার সেতু, কোথাও বাঁশের সাঁকো রয়েছে, যার জল বাড়ার ফলেই চরম দুর্ভোগ বাড়ছে। কারণ বাঁশের সাঁকো, ফেয়ার ওয়েদার সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। গোপীবল্লভপুর 1 নম্বর 2 নম্বর ব্লকের সাথে যোগাযোগকারী গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর, 2 নম্বর ব্লকের চর্চিতার সাথে যোগাযোগকারী সুবর্ণরেখা নদীর ওপর ফেয়ার ওয়েদার সেতু নির্মাণ করা হয়েছিল এলাকাবাসীর উদ্যোগে। কিন্তু সেই ফেয়ার ওয়েদার সেতু কয়েকদিনের তার বর্ষণের ফলে সুবর্ণরেখা নদীর জল বাড়ার ফলে সেই ফেয়ার ওয়েদার সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। ফলে চরম সমস্যা বাড়ছে এলাকার মানুষের। স্থায়ী ব্রিজের সমস্যায় পড়ছি দীর্ঘদিন বৃষ্টির কারণে। এই চর্চিতা থেকে শ্যামসুন্দরপুর যাওয়ার যে রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল যেতে রোগীদের যেতে অসুবিধা হচ্ছে প্রচুর। যে গ্রামগুলো আছে এদিকে আমাদের নটা, গুড়মা, ভামাল, এদিকে 20-25টা গ্রাম আছে, সবাইয়েরই অসুবিধা হচ্ছে। রোগী হোক কিংবা কোনো কিছু হোক, যেতে হলে আমাদেরকে এখান থেকে প্রায় 15-20 কিলোমিটার ঘুরে যেতে হয় গোপীবল্লভপুর যাওয়ার জন্য। সরকারের তরফ থেকে যেন একটা স্থায়ী সেতু নির্মাণ করে সরকারের কাছে আমাদের এইটা দাবি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ তৃণমূল সরকারের কাছে তারা এই এলাকায় কনক্রিটের সেতুর জন্য দাবি জানিয়েছে, কিন্তু তারপরও সেই এলাকায় সেতু নির্মাণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যাতে আগামী দিনে এই কাঠের ব্রিজ বাদ দিয়ে যদি আমরা নতুন করে কোনো ব্রিজ পার্মানেন্ট তৈরি করে দিতে পারি, এলাকার প্রচুর মানুষ উপকৃত হবে, এটা আশা রাখি। প্রচণ্ড মানুষ অসুবিধা ভোগ করছে। সরকারের পালাবদল হয়েছে, এলাকার বাসিন্দাদের দাবি নতুন সরকারের কাছে এই এলাকার কনক্রিটের সেতু নির্মাণের। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। একে একে নিভিছে দেউটি, আরও নিঃসঙ্গ পিসি ভাইপো। আর অন্যদিকে উত্তরবঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আরও শক্তি বৃদ্ধি হলো, কারণ উত্তরবঙ্গের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি যোগদান করলেন ঋতব্রত শিবিরে। আর যোগদানের পর তিনি প্রশ্ন তুলে দিলেন যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো ক্ষমতা আছে। রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু এবার ঋতব্রতর দিকে কিন্তু চলে গেছেন, তিনি তারই হাত ধরেছেন এবং কোচবিহারের জেলা সভাপতিরও পদ পেয়েছেন। পদ পাওয়ার পরেই কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের মমতা ব্যানার্জির যে ভাইপো অভিষেক ব্যানার্জি তার নামে। তার বক্তব্য তার জন্যই এই যে ভরাডুবি হয়েছে যে এবার নির্বাচনে, তার জন্যই হয়েছে। এবং তার আরও বক্তব্য যে তার উচিত, মমতা ব্যানার্জির উচিত যে মমতার এই ভাইপোকে আলাদা করে রাখা। তৃণমূল কংগ্রেসে আগেও ছিল, এখনও আছি, আগামী দিনও তৃণমূল কংগ্রেসই থাকবে। সুতরাং মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। আমরা তো দিদির সাথেই লড়াই করে আসছি, এখনও দিদিকে সম্মান করি। দিদির হাতের ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কুক্ষিগত হয়েছিল। ঋতব্রত শিবিরে গিয়েছেন কিনা সেটা জানি না, তবে রবীন্দ্রনাথ ঘোষ যে আদি তৃণমূল, সেই আদি তৃণমূল হিসেবেই তাকে ছিল। তৃণমূলের সৃষ্টিলগ্ন থেকে রবীন্দ্রনাথ ঘোষকে দেখেছি, এখনও দেখেছি, কিন্তু তাই বলে তার সাথে লড়াই থেমে যাবে এটা নয়। কোচবিহার থেকে বাপ্পা সরকার, রিপাবলিক বাংলা। অন্যদিকে আবার বোলপুরে জেলা তৃণমূলের কার্যালয় থেকে সরানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কখন ঘটল এই পরিবর্তনটা?
যখন অনুব্রত মণ্ডল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের জেলা সভাধিপতির দায়িত্ব পেলেন সেই সময় এই পরিবর্তনটা দেখা গেল। যদিও সিউড়িতে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে কার্যালয় রয়েছে সেখানে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল, তার প্রতিদান তিনি পেয়েছেন, বীরভূমের জেলা সভাপতি হয়েছেন। আর তারপরেই কিন্তু তার গড় বলে যে বীরভূম এতদিন পরিচিত ছিল বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত, সেই গড়েই দুই চিত্র দেখা গেল দুই পার্টি অফিসে। বোলপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেখান থেকে অভিষেক ব্যানার্জির ছবি সরে গিয়েছে, মমতা ব্যানার্জির ছবি রয়েছে। কিন্তু অন্যদিকে সিউড়ির এই পার্টি অফিস, সেখানে কিন্তু এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জির ছবি, মমতা ব্যানার্জির ছবি রয়েছে। কারণ অবশ্য এখানকার তৃণমূল নেতারা, অর্থাৎ সিউড়ি শহরের তৃণমূল নেতারা বলছেন যে তাদের কাছে কে নির্দেশ দেবে, কি নির্দেশ আসবে তারা তা জানেন না। পুরসভার কাউন্সিলররা তারা পদত্যাগ করেছেন, চেয়ারম্যান পদত্যাগ করে দিয়েছেন, ফলে তারাও এখন দলের সাথে যোগাযোগ রাখেন না। আর দলের সাথে বলতে কোন দল, ঋতব্রত তৃণমূল নাকি কালীঘাট তৃণমূল, কোন পথে যাবেন সে নিয়ে তারাই ধোঁয়াশায়। স্বাভাবিকভাবেই কিন্তু বোলপুর এবং সিউড়ি দুই শহরে তৃণমূল কংগ্রেসের দুই পার্টি অফিসে দুই চিত্র ধরা পড়ছে। ভারতীয় জনতা পার্টির আমাদের প্রদেশ সভাপতি শ্রমিক দা যে কথা ভোটের প্রাক্কালে বলেছিলেন, তৃণমূল আর নেই, তৃণমূল থাকবে না, তৃণমূল বিসর্জন হয়ে গেছে। দেখুন, নির্বাচনের প্রাক্কালে এই ধরনের কথা উনি কনফিডেন্সের সহিত বলেছিলেন এবং সে তারই পুনরাবৃত্তি ঘটেছে। আজকের দিনে তৃণমূল আর নেই, তৃণমূল আর ফিরে আসবে না। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। বারুইপুরে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি ও তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বাড়লো, আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 42। আর অন্যদিকে বারুইপুরে যে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আইও বদল। ডিএসপি শান্তনু মুখার্জি, তাকে তদন্তকারী অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরে 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং তারপর অগ্নিগর্ভ পরিস্থিতি। ইন্দ্রজিৎ নামে এক যুবককে বাড়ি থেকে টেনে হিঁচড়ে এনে 100 থেকে 150 জনের একটা বহিরাগত মব তারা গণপিটুনি দিয়ে খুন করে। সেই ঘটনায়, গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার হলো আরও দুজন। এই নিয়ে এই ঘটনায় অর্থাৎ লিঞ্চিং কেসে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 এবং সেদিনের ঘটনার পর অর্থাৎ এই নির্যাতিতার ঘটনার পর বা খুন ও ধর্ষণের ঘটনার পর গোটা সূর্যপুর এলাকা যে অশান্ত হয়ে উঠেছিল, ভাঙচুর হয়েছিল, সেই ভাঙচুর এবং গণপিটুনির ঘটনা মিলিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 42। যারা অশান্তি করেছে, অশান্ত করেছে এলাকাকে, সেই দাঙ্গা সৃষ্টিকারী বা ভাঙচুরকারীদের খোঁজে গোটা রাজ্যব্যাপী তল্লাশি চলছে। এসটিএফ এর সাহায্য নিয়ে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। আমি তো বললাম সরকারের উপরে আস্থা রেখেছি, সরকারের উপরে ভরসা করেছি, সরকার যেটা মনে করবে সেইটাই হবে, আমাদের কিছু বলার নেই। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসায় মহিলার পা বাদের অভিযোগ। আর ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, আর ওই মহিলাকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। দক্ষিণ 24 পরগনা মহেশতলা পৌরসভা রবীন্দ্রনগর থানার অন্তর্গত মালতী বিশ্বাস। আর মালতী বিশ্বাসের স্বামী প্রবীর কুমার বিশ্বাস, তিনি রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে তিনি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য, এবং সেই সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে চিকিৎসা পেলেও কি হবে, কিন্তু তাকে ভুল ওষুধ দেওয়া হয়েছে এবং তার জেরে তার যে পায়ের সমস্যা তা বেড়ে যায়। তারপর তাকে বিভিন্নভাবে বিভিন্ন হসপিটালে অর্থাৎ ঘুরতে হয়। অবশেষে তার যে অঙ্গ, তার অঙ্গ কেটে বাদ যায়, অর্থাৎ এই মালতী বিশ্বাসের ডান পা কেটে বাদ যায় হাঁটুর উপর থেকে। এই নিয়ে তার স্বামী সরকার পরিবর্তন পালাবদলের পর তার স্বামী রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ করে। অভিষেক ব্যানার্জি সহ আর বেশ কয়েকজনের নামে অভিযোগ হয়। বিজেপির পক্ষ থেকে তার স্বামীকে নিয়ে রবীন্দ্রনগর থানায় যাওয়া হয়েছিল।
অর্থাৎ অভিজিৎ দাস ববি, যিনি লোকসভা প্রার্থী ছিলেন, তিনি তা প্রবীর বাবু সঙ্গে নিয়ে তিনি রবীন্দ্রনগর থানায় গিয়েছিলেন। মালতী বিশ্বাসকে স্বাস্থ্য মন্ত্রকে ডাকা হয়েছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে ডেকেছেন, নিজে ওনার সঙ্গে কথা বলেছেন এবং যেভাবে সেবাশ্রয় চিকিৎসা করতে গিয়ে উনি যেভাবে ওনার ডান পাটা কাটা হলো আর কি, উনি পঙ্গু হয়ে গেছেন, সেটা সম্পর্কে তদন্ত করা এবং আমাদের রাজ্য সরকার থেকে যেটুকুনি সাহায্য করার সেসব ব্যাপারটা উনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়ে গেছে রবীন্দ্রনগর থানায় এবং আমাদের মাননীয় রাজ্য সরকার মাননীয় শুভেন্দুদাও বলে দিয়েছে যে সেবাশ্রয় নিয়ে যে সমস্ত দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জি এবং তার সহযোগীরা সাগরেদরা, তো সেই বিষয়ে যতদূর যাওয়া হবে। বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি সোমবার অর্থাৎ আগামীকাল বেলা দুপুর দুটো নাগাদ তাকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠিয়েছেন। এতে খুশি মালতী বিশ্বাসের পরিবার সহ মালতী বিশ্বাস নিজে। স্বাস্থ্যমন্ত্রী আমাদের আশা দিয়েছে, তিনি আমি তার উপরে ভরসা রাখি। সব থেকে বেশি দায়ী করি অভিষেক ব্যানার্জিকে, কারণ তিনি এই সেবাশ্রয় খুলেছিলেন। আর সেবা করা তো খুব ভালো কাজ, কিন্তু যুবরাজ অভিষেক ব্যানার্জি সেবার নাম করে, সেবাশ্রয়ের নাম করে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি অ্যালোপ্যাথি মেডিসিন দিচ্ছেন, এটা তো অন্যায়। আজকে মালতী দেবী যে রয়েছেন, যার পা কাটা গেছে, বা তার পরিবারের কারুর, এটা তো হতে পারে না যে ভুল চিকিৎসায় যেটা হয়েছে, তো কেস তো হবেই। রবীন্দ্রনগর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। গৃহবধূকে মারধর, হেনস্থা, চুল কেটে দেওয়ার অভিযোগ। কারণটা কি? গৃহবধূর কাছ থেকে ৭৫,০০০ টাকা কাটমানি চাওয়া হয়েছিল, সেই কাটমানি দিতে অস্বীকার করে ওই গৃহবধূ, আর এরপরেই তার উপরে এই অকথ্য অত্যাচার চালায় প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের স্বামীর সাগরেদরা। আর এই ঘটনার পরেই নরেন্দ্রপুরে চাঞ্চল্য। তোলাবাজির টাকা না দেওয়ায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ। শুধু মারধর নয়, তার চুল কেটে নেওয়ার অভিযোগ। নরেন্দ্রপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর এলাকার ঘটনা। প্রাক্তন বিধায়ক ফেরদৌস বেগমের স্বামী নজরুল মণ্ডলের অনুগামী সাকরেদদের বিরুদ্ধে অভিযোগ। ওই এলাকার বাসিন্দা, তিনি একটি সেখানে জায়গা কেনেন এবং সেই জায়গায় যখন ঘর করতে যান তখন তাকে ৭৫,০০০ টাকা দাবি করেন এই নজরুল মণ্ডলের সাকরেদরা। তখন যে ৭৫,০০০ টাকা না দেওয়ার কারণে তখন তার বাড়িতে হুমকি, এবং সেই হুমকির ফলে সেই বাসিন্দা কিন্তু তিনি কোর্টে মামলা করেন। চুলটা কেটে দিয়েছে, পুলিশ গিয়েই আমাকে কালকে উদ্ধার করেছে। ওরা বেঁধে রেখেছিল, আমার হাজব্যান্ড ফোন করাতে পুলিশ গিয়ে তারপর উদ্ধার করে নিয়ে আমাকে সোনারপুরে হসপিটালে আমাকে প্রথমে মেডিকেল করায়। তৃণমূলের লোক সব তোলাবাজি করেই খেত। কারোর একটু ঘর হচ্ছে, গরিব তারা কষ্ট করে ঘর করছে, তাদের কাছে গিয়ে জোর জবরদস্তি ৫,০০০ টাকা দিতে হবে, আমরা মদ খাবো, গাঁজা খাবো, এভাবে গিয়ে তোলাবাজি করবে। আমার কাছে চাই ছাড়া বেজায় টাকা চাইছে, ৭৫,০০০ টাকা। আমি যে কেন তো দিত, আমরা একটা অ্যাপিল করলাম, আর করার পরে একটা নোটিশ বাড়িতে এলো। যখন নোটিশ বাড়িতে এলো তখনই এরা এই মারধরটা শুরু করে দিল। এরা কারা? এরা তৃণমূলের লোক সব। আর মুখ্যমন্ত্রীর কাছে ওইটা আবেদন করছি যেন এদের শাস্তি হোক। সাকরেদদের নামে যখন নোটিশ এসেছে কোর্ট থেকে, তখনই কিন্তু সেই নোটিশ কেন এসেছে এই ইস্যু তুলেই কিন্তু সেই মহিলার বাড়ি যায় এবং সেই মহিলার ওপরে চড়াও হয়, তাকে মারধর করে, তুলে নিয়ে গিয়ে কিন্তু চুল কেটে নেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যে সমাজ বিরোধীরা এতদিন দাপিয়ে বেরিয়েছিল, তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি, থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। সোনারপুর উত্তরের প্রাক্তন বিধায়ক ফেরদৌস বেগম এবং তার স্বামী নজরুল মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধেই কিন্তু সরাসরি সাকরেদদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ক্যামেরায় শামীমের সঙ্গে আলমগীর, রিপাবলিক বাংলা, দক্ষিণ ২৪ পরগনা। প্রেজেন্টিং MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।